This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। যে খবর দিয়ে শুরু করব, যেদিকে সকলে তাকিয়ে রয়েছেন, তা হচ্ছে একটা হাজিরা। সেই হাজিরা আজও কি এড়িয়ে যাবেন? হ্যাঁ, অনুব্রত মণ্ডলের কথাই বলছি। গতকাল তিনি হাজিরা এড়িয়েছেন, আজ ফের ডাক পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিয়ে এই মুহূর্তে তিনি বাংলার হট টপিক। অনুব্রত মণ্ডল পুলিশের হাজিরা এড়িয়েছেন। আজ আর কিছু সময়ের অপেক্ষা, 11টা বাজলে আর ঘড়ি ধরে 2 মিনিট বাকি। অনুব্রত মণ্ডল তার আজ কি পদক্ষেপ হতে চলেছে জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে হিমাদ্রি রয়েছেন সরাসরি। হিমাদ্রির সঙ্গে সরাসরি কথা বলবো এবং আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিকও রয়েছেন। হিমাদ্রি, আজও কি তাহলে অনুব্রত মণ্ডল তার হাজিরা এড়িয়ে যেতে চলেছে? একেবারে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 10:58 আর 2 মিনিট বাকি রয়েছে অনুব্রত মণ্ডলকে 11টার সময় এই যে এসডিপিও অফিস সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে মতো কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু গতকাল এখানে 11টার সময় হাজিরা এড়িয়েছিলেন। আজও কিন্তু এখনও পর্যন্ত এসে উপস্থিত হননি অনুব্রত মণ্ডল। গতকাল আমরা দেখেছিলাম 11টা বাজতে ঠিক 1 থেকে 1.5 মিনিট আগে তার আইনজীবীরা এসে উপস্থিত হয়েছিল এই এসডিপিও অফিসে এবং সেখানে তারা জানিয়েছিলেন যে অসুস্থ রয়েছে অনুব্রত মণ্ডল। আজ দেখার বিষয় 11টা বাজলে অনুব্রত মণ্ডল এখানে আসবেন নাকি তিনি আসবেন না। পুলিশের পক্ষ থেকে কিন্তু সমস্ত রকম তৎপরতা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই যে এসডিপিও অফিস রয়েছে সেখানে কিন্তু বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে রাস্তা রয়েছে সেই রাস্তার সামনে কিন্তু নো এন্ট্রি করার জন্য ব্যারিকেড রয়েছে, সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে এই এসডিপিও অফিসে আজ 11টার সময় অনুব্রত মণ্ডল কি হাজিরা দেবেন না দেবেন না। এখনো পর্যন্ত কিন্তু তিনি বাড়ি থেকে বের হননি, অর্থাৎ 10 সেকেন্ড হিমাদ্রির সঙ্গে থাকো। 7 5 4 3 2 1 সময় এখন 11টা। ঠিক 11টা যখন হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের, কিন্তু অনুব্রত মণ্ডল কোথায়? আজও তার মানে এড়িয়ে গেলেন আজকের হাজিরা। এই মুহূর্তে এখন সব থেকে বড় প্রশ্ন, অনুব্রত মণ্ডল আজও হাজিরা এড়িয়ে গেলেন। আজ থানায় হাজিরা দেওয়ার কথা ছিল, ঠিক সকাল 11টায় তাকে ডেকে পাঠানো হয়, কিন্তু অনুব্রত মণ্ডল কোথায়? প্রস্তুত রয়েছে পুলিশ, কিন্তু অনুব্রত মণ্ডল কোথায়? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। তাহলে কি আগাম জামিনের ব্যবস্থা করতে চাইছেন তিনি? সেই জন্যই আজকের দিনটাও এড়িয়ে যেতে চাইলেন তিনি, গতকালের মতোই। গতকালেরই পুনরাবৃত্তি হলো কি? কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়ের সঙ্গে একটু কথা বলবো। তন্ময়, সকাল থেকে তুমি এই ধরনেরই ইঙ্গিত দিচ্ছিলে, যা সূত্র মারফত জানতে পারা যাচ্ছিল, হয়তো তিনি আজকেও হাজিরা এড়িয়ে যেতে চাইছেন বা চলেছেন, তেমনটাই একটা সম্ভাবনার কথা ঘুরে ফিরে আসছিল। এই বিষয়টা একটু তোমার থেকে জানতে চাইবো যে তাহলে এর নেপথ্যে ঠিক কি স্ট্র্যাটেজি রয়েছে অনুব্রত মণ্ডলের? দেখো, অনুব্রত মণ্ডল শেষ কথা ছিলেন একটা পিরামিড, বলা চলে ক্ষমতার পিরামিড। বীরভূম জেলাতে যেটা ছিল তার একদম মাথায় ছিলেন অনুব্রত মণ্ডল, তার নিচে বাকি জেলার মন্ত্রী, তৃণমূলের নেতারা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই পিরামিডটা ভাঙছে এখন, কারণ তৃণমূল নেতৃত্বের একটা অংশ তারা বলছেন যে কোনো হাজিরার প্রয়োজন নেই, অনুব্রত মণ্ডলের মতো নেতার কোনো হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। আর একটা অংশের নেতারা কিন্তু এই মুহূর্তে চুপ রয়েছেন। আইনজীবীর একটু আগেও যে পরামর্শটা দিয়েছেন, তারা বারবার জল মেপে নিতে চাইছেন, কারণ তুমি দেখতে পাচ্ছ সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, বাড়ির সামনে কিন্তু এখনো পর্যন্ত কোনো গাড়ি আসেনি, কোনো তৎপরতা নেই। নর্মালি অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডল যাই বলি না কেন আমরা, তিনি ঘুম থেকে ওঠেন, তারপর তিনি শিবের পুজো করেন, শিবের পুজো করার পর তিনি বাড়ির বাইরে বেরোন। ফলে সেই সময়টা 11টার পরে তিনি বাড়ি থেকে বেরোন। এখন 11টায় হাজিরা দেওয়ার কথা, তাহলে কি তার পরে দেবেন এই প্রশ্নটা উঠছে, নাকি তিনি আদৌ দেবেন না? এখনই যেটা জানতে পারছি সেটা হচ্ছে আইনজীবীদের একটা অংশ তারা হাজিরা দেওয়ার পক্ষে। তাদের বক্তব্য আজকে হাজিরা দেওয়া পুলিশের কাছে নোটিশ অনুযায়ী, তাহলে নোটিশ আমি মান্যতা দিলাম, আমি আইন মাফিক কাজ করলাম, পুলিশকে আমি হেল্প করলাম তদন্তে। আগামীকাল অর্থাৎ সোমবার সিউড়ি আদালতে গিয়ে জামিনের আবেদন করা। এইটা হচ্ছে একাধিক আইনজীবীর পরামর্শ, যদিও 2-1জন আইনজীবী এখনও তাদের মতামত জানাননি। ফলে অনুব্রত মণ্ডল কিন্তু এখনই ডিসিশন নিতে পারছে না, তার একটুকু ইচ্ছা নেই যে পুলিশের কাছে গিয়ে অনুব্রত মণ্ডল হাজিরা দেবে। ফলে আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত কী বলছেন তার উপর ডিপেন্ড করছে। 11:30টার সময় সম্ভবত আমরা স্পষ্ট জানতে পারবো তিনি আদৌ যাচ্ছেন কিনা। এখন
এখনও বলা চলে দলাচলের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল, সেই কারণে তার বাড়ির সামনে এখনো গাড়ি লাগেনি, এখনো তার ফোর্স আসেনি, এবং তিনি এখন বাড়ির ভিতরে তার দৈনন্দিন যে কাজকর্ম সেটা করছেন। অবশ্যই তন্ময়, আমাদের এদিকে তো নজর থাকবেই, তুমি অবশ্যই একদম ওনার বাড়ির সামনে থেকেই রয়েছে, অনুব্রত মণ্ডলের একদম বাড়ির সামনে থেকে তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, তোমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার হিমাদ্রির সঙ্গে কথা বলি এবং হিমাদ্রির থেকে এই মুহূর্তে জানতে চাইবো যে পুলিশের প্রিপারেশন কেমন নজরে আসছে। অনুব্রত মণ্ডল 11টা বেজে গেছে, এখনো অবধি তার দেখা নেই, তাহলে কি গতকালেরই পুনরাবৃত্তি হতে চলেছে? দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে। আমি ছবিটা আরও একবার দেখাবার চেষ্টা করব। এই যে এসডিপিও অফিসের যে মেন গেট, সেই গেটে কিন্তু দেখতে পাচ্ছ ফোর্স মোতায়েন করা হয়েছে, যেটা ন্যাচারালি থাকে না অন্যান্য সময়। এছাড়াও যে রাস্তা রয়েছে সেই রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে অনুব্রত মণ্ডল যদি আসে সেই সময় যাতে নো এন্ট্রি করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। ভিডিওগ্রাফি করার জন্য তারও তৎপরতা রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে ভিডিওগ্রাফি করার জন্য ক্যামেরাম্যান তিনি এসে উপস্থিত হয়েছেন, এসডিপিও তিনি নিজে এখানে এসে উপস্থিত হয়েছেন। সকলেই অপেক্ষায় রয়েছেন যে অনুব্রত মণ্ডল আদৌ আসবে কিনা, বা অনুব্রত মণ্ডল এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বা তিনি হাজিরা দেবেন। কিন্তু এখনো পর্যন্ত যার জন্য এত কিছু তৎপরতা, অনুব্রত মণ্ডল তিনিই কিন্তু এলেন না। সব মিলিয়ে আবারও তৈরি হচ্ছে ধোঁয়াশা যে অনুব্রত মণ্ডল আদৌ কি আজ এখানে আসবেন। ছবিটা দেখাবার চেষ্টা করব যে শুধুমাত্র যে এই জায়গা, এই যে গেট সেটা নয়, রাস্তায় ছবি দেখাবার চেষ্টা করব। রাস্তার মধ্যেও কিন্তু ব্যারিকেডিং করা হয়েছে এবং সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সমস্ত দিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে তৎপরতা তুঙ্গে রয়েছে। অনুব্রত মণ্ডল যে কোনো মুহূর্তে এখানে আসবেন এবং এলেই যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়, সে কারণেই কিন্তু এই যে এসডিপিও অফিস, সেই অফিস চত্বরে কিন্তু পুরো জায়গায় কিন্তু যেমন পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ব্যারিকেডস রয়েছে, সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আরো পুলিশি তৎপরতা নজরে আসছে। একদম হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশকে বাইপাস করে গতকাল পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল, সে খবর আমরা দেখিয়েছিলাম আপনাদের। আইসিকে কদর্য হুমকির পর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কথা বলে যাননি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। কথা বলবো, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে, তন্ময়ের সঙ্গে একবার কথা বলি। তন্ময়, গতকাল তিনি অসুস্থতার কথা বলেছিলেন, গতকাল নয় এর আগে তার এই ট্রেন্ড দেখা গেছে, যখন তাকে হাজিরা দিতে বলা হয়েছিল বারবার করে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অসুস্থতার কথা তিনি সামনে এনেছিলেন। গতকালও তিনি তাই করেছেন। আজও কি অসুস্থতার এই এক্সকিউজ দেখিয়েই তিনি আজকের হাজিরাও এড়ানোর একটা চেষ্টা করতে পারেন? দেখো, যখন সিবিআইয়ের বলা চলে একদম নজরে ছিলেন তিনি, তখন আমরা দেখেছিলাম যে তিনি বেশ কিছু ওষুধ খান। এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই বাড়িতেই কিন্তু ব্যক্তিগতভাবে একদম সংবাদ মাধ্যমে কাজ করা সূত্রে তার সঙ্গে ভিতরে দেখা করা, কথা বলা, ইন্টারভিউ নেওয়া, গল্প করা, সব কিছু। তখন এরকমও দেখেছি রাত্রি 10:30টার পর তিনি বসে বসে অন্তত 18 থেকে 19টা ওষুধ খান। সেই ওষুধ খান এবং ওষুধ খাওয়ার পর তিনি তারপর ঘুমাতে যান। ফলে তার বয়সজনিত কারণে বেশ কিছু অসুস্থতা রয়েছে, এটা বাস্তব। তিনি চিকিৎসার জন্য, চেকআপের জন্য এসএসকেএমে যেতেন, এটাও বাস্তব। কিন্তু সিবিআইয়ের আমি তদন্ত এড়িয়ে যাচ্ছি, বা এখন আজকে দাঁড়িয়ে যেটা আমরা বলছি যে পুলিশ যে নোটিশ করেছে সেই পুলিশের তদন্ত আমি এড়িয়ে যেতে চাইছি, আমি যাচ্ছি না শারীরিক অসুস্থতা বলে। অথচ আমি বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিস যাচ্ছি, পার্টি অফিসে দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে পরপর মিটিং করছি। সেই মিটিংয়ে জেলার বিধায়ক, জেলার মন্ত্রী, জেলার ব্লকের নেতারা, সেটা খয়রাসল হোক, দুবরাজপুর হোক, সিউড়ি হোক, তার যারা অনুগামী রয়েছেন তারা এসে মিটিং করছেন, দফায় দফায় মিটিং চলছে, আইনজীবীদের সঙ্গে মিটিং চলছে। তাহলে শারীরিক অসুস্থতা যদি হয়, এতগুলো মিটিং এবং দীর্ঘ সময় ধরে যদি হয়, তাহলে এখানেই প্রশ্নটা উঠছে তিনি কি এড়িয়ে যাচ্ছেন? অর্থাৎ শারীরিক অসুস্থতা থাকলে তিনি বাড়িতে থাকতেন, পার্টি অফিসে গেলেও তিনি হয়তো বসে থাকতেন, কিন্তু মিটিং যখন পরপর চলছে তাহলে পুলিশের সামনে গিয়ে তার বসতে আপত্তি কোথায়? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে উঠছে। ফলে অত্যাধিক চাপে রয়েছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে দলের নির্দেশে তিনি 38 মিনিটের মধ্যেই ক্ষমা চেয়েছিলেন। পরবর্তী সময় সেই ক্ষমার চিঠিতেও যখন তিনি একটা উস্কে দিয়েছিলেন ষড়যন্ত্র বা অন্যরকম কিছু রয়েছে, তারপর তাকে আবার সতর্ক করা হয়। তারপর তিনি আবার সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ক্ষমা চান এবং পরবর্তী সময় দলের অভ্যন্তর থেকে তাকে কিন্তু সংযত থাকতে বলা হয়েছে, কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে। ফলে এখন কতটা চাপে তিনি রয়েছেন, দল তাকে কী নির্দেশ দেয় এর উপর অনেকটাই নির্ভর করছে যে পুলিশের কাছে গিয়ে তাকে সামনাসামনি হতে হবে কিনা। একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি জেনে রাখো, এই মুহূর্তে বোলপুর থানার আইসির যে ফোনে আইসি কথা বলেছিলেন, রেকর্ড করেছিলেন, যে বিতর্ক এখন গোটা রাজ্য জুড়ে চলছে, সেই ফোন পুলিশ তদন্তের স্বার্থে সিজ করেছে।
অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু এখনও পুলিশ পায়নি। ফলে তদন্তের স্বার্থে কোর্টে গেলেই কোর্ট জানতে চাইবে সেই ফোনটা তুমি পেয়েছো কিনা। ফলে পুলিশেরও কিন্তু আগ্রহ রয়েছে সেই ফোনটিকে সিজ করার। ফলে দেখা হবে কিনা, সব মানে সাক্ষাৎ হবে কিনা, তিনি হাজিরা দেবেন কিনা, নাকি পুলিশই চলে আসবে এই নিচুপট্টির বাড়িতে, এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তুমি যে বিষয়টা বলছিলে তন্ময়, অর্থাৎ আইসির সঙ্গে যে কথোপকথন, অনুব্রত মণ্ডলের আইসির সঙ্গে যে কথোপকথন, এবং সেখানে কদর্য ভাষায় তাকে হুমকি দেওয়া হয়েছে, যে অডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, তারপর যত কাণ্ড হয়েছে। আপনাদেরকে বরং সেই ভাইরাল যে কথোপকথন তাদের মধ্যে, অনুব্রত মণ্ডল এবং আইসির মধ্যে, সেটা আরো একবার শোনাই। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথ বাবু, সকাল 11টা পার, এখনো অব্দি অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিলেন না। গতকালও তিনি হাজিরা দেননি, কি বলবেন? হাজিরা কি করে দেবেন উনি? এতদিন পর্যন্ত তো ওনার বাড়ির সামনে ডিএম এসপি হাজিরা লাগাতেন। সোশ্যাল মিডিয়ায় দেখুন ভাইরাল একটি ছবি পাবেন, ওখানে দেখুন একসময় মৌমিতা গোদারা বসু এবং শ্যাম সিং ডিএম এবং এসপি, যে শ্যাম সিং এখন ডিআইজি এবং যে শ্যাম সিং এর নাম অনুব্রত মণ্ডল সেদিনকার অডিও ক্লিপে নিয়েছেন, যে তিনি আইসি কে সরানোর জন্য শ্যাম সিং কে বলেছেন। দেখুন কিভাবে হাজিরা লাগিয়েছিলেন অনুব্রত মণ্ডলের সামনে। তো এতদিন তো ডিআইজি, এসপি, ডিএম, আইজিরা ওনার বাড়িতে হাজিরা লাগাতেন, উনি কেন হাজিরা লাগাবেন? উনি তো সেদিন ডিজি কে ফোন করে, যে ডিজি তো এখনো অব্দি বলেননি যে তাকে কেউ ফোন করেনি। তার ফলে আমরা ধরেই নেব অনুব্রত মণ্ডলের যে দাবি সেটা সত্যি। যিনি রাজ্য পুলিশের ডিজি, তাকে ওই ভাষায় কথা বলতে পারেন, তাতেই পশ্চিমবঙ্গ পুলিশের ক্লিবতা প্রকাশ পাচ্ছে। এবং এবং হাজির না দেওয়াটাই এদের কালচার। যে রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের জন্য কাউকে হাজিরা দেওয়ার কথা বললে সিবিআই ডিআইজির সামনে গিয়ে ধর্ণা দেয়, সেখানে তার ভাইয়েরা কেন পুলিশ ডেকেছে বলে হাজিরা দেবে? বেশ, আপনার বক্তব্য স্পষ্ট। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। আর যে কথা বলছিলাম আপনাদেরকে, এই প্রথম নয়, অসুস্থতার কারণ দেখিয়ে আগেও হাজিরা এড়ানোর নজির রয়েছে অনুব্রত। গরু পাচার দুর্নীতি মামলায় সিবিআই 10 বার তলব করলেও 9 বারই হাজিরা এড়িয়েছিলেন বীরভূমের দাপুটে দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। সেই সময় মাত্র একবার হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। শেষমেশ 2022-এর 11ই অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত, ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরের মধ্যেই দল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক। কেষ্টকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সূত্রে খবর, তৃণমূল নেত্রী ও সুব্রত বক্সির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে তার। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে দল। সূত্রের খবর, 3রা জুন দেশে ফিরছেন অভিষেক। তৃণমূলের অন্দরে প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ থাকবে তো কেষ্টর? তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন অনুব্রত। আইসিকে কদর্য ভাষায় যে হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তার তীব্র নিন্দা করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে হাজিরা এড়ানো প্রসঙ্গে তার মন্তব্য, কত বড় অপরাধ যে ওকে গ্রেপ্তার করতে হবে। দল থেকে তো তাকে তো করেছে, দল থেকে তো তাকে বলেছে এটা অন্যায় করা হয়েছে, তুমি ক্ষমা চাও। তো দল তো এই কাজকে সমর্থন করে না। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে যেটাও ভাবা যায় না, সেটাও তো নিয়েছে। তাকে তো বলেছে ক্ষমা করতে, এরপর
ক্রিমিনাল কেসে যা হবে সেটা হবে। অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি পুলিশ তাকে গ্রেফতার করছে না? না, দল দেখুন, দল বলে দিয়েছে ইজ ইট এ কগনিজেবল অফেন্স। ও যদি গালাগাল দিয়েছে সেটা নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না নন কগনিজেবল অফেন্স হয়? ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে। আর এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এসডিপিও অফিসের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আইনজীবী এলেন এসডিপিও অফিসে। আপনাদের ছবি দেখাবো এবং কথা বলবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, হ্যাঁ, দেখো একেবারে অনুব্রত মণ্ডল আজকেও তিনি এলেন না এসডিপিও অফিসে। আজকেও তিনি আইনজীবী পাঠালেন। গতকাল 6 থেকে 7 জন আইনজীবী পাঠিয়েছিলেন, কিন্তু আজ একজন আইনজীবী এলেন এবং তার সাথে এলেন গগন সরকার, অর্থাৎ অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ, সবসময় অনুব্রত মণ্ডলের সাথে থাকেন গগন সরকার। সেই গগন সরকারও কিন্তু এসডিপিও অফিসে এলেন এবং এসডিপিও অফিসের ভেতর এই মুহূর্তে তারা প্রবেশ করেছেন। অনুব্রত মণ্ডলের যে হাজিরা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকেও এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এটা কিন্তু কার্যত নিশ্চিত হয়ে গেল, কারণ এর পরবর্তী ক্ষেত্রে তিনি আসবেন না এমনটাই মনে করা হচ্ছে। আর সে কারণেই আইনজীবী পাঠানো হয়েছে, অর্থাৎ অনুব্রত মণ্ডল যে এখানে হাজিরা দেবেন না, তিনি সোজা আগামীকাল সিউড়ি আদালতে যেতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেখান থেকে তিনি জামিন নেবেন, তারপরে তিনি এসডিপিও অফিসে আসবেন বা এরপরে যা প্রসিডিওর রয়েছে সেগুলি করবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ কোথাও অনুব্রত মণ্ডলের মনে কোথাও একটা ভয় রয়েছে, গ্রেপ্তার হতে পারেন বা কোনো বড় কোনো পদক্ষেপ নিতে পারে পুলিশ, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কারণ বীরভূম জেলা পুলিশ সুপার আগেই জানিয়েছিলেন যে বড় পদক্ষেপ নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, এই কথা কিন্তু পুলিশ সুপার আগেই জানিয়েছিলেন। সেখান থেকেই কোথাও ভয় হচ্ছে বা তিনি আসছেন না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সে কারণেই গতকালও আমরা দেখলাম আইনজীবী পাঠিয়ে দিলেন, নিজে এলেন না, অথচ তিনি বিকেলে 3:50 নাগাদ তিনি তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে বোলপুরে সেখানে গেলেন। আবার আইনজীবী মারফত তিনি জানিয়েছিলেন তিনি অসুস্থ। আজও তিনি আজকে তিনি কি বলবেন, অসুস্থ নাকি অন্য কিছু, সেটা সময়ের অপেক্ষা, কিছুক্ষণ পরেই হয়তো সেটা জানা যাবে। কিন্তু এই মুহূর্তে যেটা ছবি দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল সশরীরে হাজিরা দিতে এলেন না এসডিপিও অফিসে। আজও হাজিরা এড়ালেন, যে নির্দেশ দেওয়া হয়েছিল হাজিরা দেওয়ার আজ বেলা 11টার সময় সেটা কিন্তু করলেন না, আইনজীবী পাঠিয়ে দিলেন। আইনজীবী এই মুহূর্তে এসডিপিও অফিসের ভেতর রয়েছে, ভেতরে এসডিপিও রয়েছে, পুলিশের অন্যান্য আধিকারিকরা রয়েছে এবং তার সাথে গগন সরকার, তিনিও অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। সর্বক্ষণ অনুব্রত মণ্ডলের সাথে কিন্তু এনাকে দেখা যায়, তিনিও কিন্তু এসডিপিও অফিসে আজকে এলেন। বেশ, অবশ্যই তুমি নজর রাখো এই বাদে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে আপডেট আসছে এবং যে ছবি আপনারা দেখছেন, এসডিপিও অফিস, বোলপুরের এসডিপিও অফিস, সেখানে গিয়ে পৌঁছলেন অনুব্রত মণ্ডলের এক আইনজীবী এবং অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্ঠ। সে গিয়ে পৌঁছেছেন সেখানে গগন সরকার বলে একজন ব্যক্তি এবং তার পাশাপাশি আইনজীবী, অনুব্রত মণ্ডলের আইনজীবী, এনারা গিয়ে পৌঁছেছেন। অনুব্রত মণ্ডলের আজও দেখা নেই বোলপুরের এসডিপিও অফিসে, অর্থাৎ বলা যেতে পারে, এখনো অব্দি বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল আজকেও হয়তো হাজিরা এড়িয়ে গেলেন। গতকাল তিনি হাজিরা এড়িয়েছেন, আজও হয়তো হাজিরা এড়িয়ে গেলেন। সে কারণেই আইনজীবী এসে পৌঁছেছেন বোলপুরের এসডিপিও অফিসে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বোলপুরের এসডিপিও অফিসে। আজও হাজিরা এড়ালেন অনুব্রত, হাজিরা না দিয়ে পাঠালেন আইনজীবী। বোলপুর এসডিপিও অফিসের সামনে মোতায়েন অতিরিক্ত পুলিশ। রবিবার উপস্থিত এসডিপিও নিজেই, পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছে। তন্ময় আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, সকালেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি ঠিক যে বিষয়টা বলছিলে যে আজও হয়তো তিনি হাজিরা এড়িয়ে যেতে চলেছেন। কি কারণে আসছেন না? আজ আসবেন? আজ আসবেন মণ্ডল? আমার একটু কাজ আছে, আমাকে আসতে দাও। কিচ্ছু বলবো না। কি কারণে এলেন আইনজীবীর সঙ্গে সেইটা একটু জানান। গতকালে পুলিশের একটা মামলা হয়েছে এবং যে মামলা এখন অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। অনুব্রত মণ্ডল অসুস্থ। অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি আসছেন না, বেড রেস্টে আছেন। আসছেন না।
মানে আপনারা সেটা পুলিশকে জানালেন? আপনি জানালেন সেটা পুলিশকে জানালেন যে অসুস্থ পেশেন্ট জানিয়েছেন? হ্যাঁ তিনি আজ আসবেন? তিনি কি আসবেন আজকে? আর ফার্দার কোনো কথা বলবো না, একটা বিষয় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে এসেছি। আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলাম, দেখলাম আইনজীবীর সঙ্গে। একটাই অনুব্রত মণ্ডল, তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে, এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি শুধু এইটুকু বলে দিন দাদা যে অসুস্থ, তিনি কি আসবেন না আসবেন না? আপনি বললেন তিনি ব্রেড দিলেন, কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে? কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছেন? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না? গগনবাবু, অনুব্রতবাবু আজ আসতে পারছেন না? এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু একটা বিষয় মামলা হচ্ছে, সেই মামলার কারণে আমরা জানতে চাইছিলাম কোর্টে জেনে নিন। আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন? পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন, না না, আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে তো আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। যা বলার বলুন। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই যে ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, তো অনুব্রত এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা জন্য অনুব্রতবাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করা করবে। না, পার্টি কি জানতে দলের উপরে অনুব্রত মণ্ডলের ঘটনা, দল যা বলবে তাই করবে। মানে অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করা করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দলের বলেছে, যা বলেছে করে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চেয়েছে, মানে সেটা এআই এর জন্য হলেও বলছে যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ তো ভয়ঙ্কর, মারাত্মক হয়ে গেল। কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছেন? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। আমার বলছি তাহলে পুলিশ অভিযোগ করলেন। হিমাদ্রি আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, হিমাদ্রির সঙ্গে এই মুহূর্তে একবার কথা বলার চেষ্টা করব এবং হিমাদ্রির থেকে এই মুহূর্তে কি চলছে সেখানে জানার চেষ্টা করব। হিমাদ্রি, কথা বলবো হিমাদ্রির সঙ্গে, তবে তার আগে এই মুহূর্তে একবার তন্ময় প্রামাণিক আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, তন্ময়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। তন্ময়, সকাল 11টার ডেডলাইন পার, অনুব্রত অসুস্থ, শয্যাশায়ী এমনটা জানাচ্ছেন তার আইনজীবী। দেখো, একেবারেই প্রথম থেকেই বলছিলাম, আমরা সকাল থেকে টিভি9 বাংলায় আমরা দর্শকদের বলছিলাম যে অনুব্রত মণ্ডল নিজে হাজিরা দিতে চান না, কারণ ক্ষমতার যে পিরামিড বীরভূমে ছিল সেই ক্ষমতার পিরামিডের তিনি মাথায় ছিলেন। মাঝখানে তিহার জেল যাত্রা, তারপর ফিরে এসে তিনি সেই সাম্রাজ্য পুনরুদ্ধার করছিলেন, সেখানে তার কোট আনকোট মান সম্মানের বিষয় রয়েছে রাজনৈতিক, সেই কারণে তিনি পুলিশের সামনে হাজিরা দিতে চান না। দুই হচ্ছে গতকাল তৃণমূলের যে জেলা পার্টি অফিস রয়েছে বোলপুরে, সেই জেলা পার্টি অফিসে দীর্ঘ বৈঠক হয়, বিভিন্ন জায়গার বুথ সেক্রেটারি, বুথ সভাপতি বা যারা ব্লক সভাপতি রয়েছেন তারা ছিলেন, বিভিন্ন নেতারা ছিলেন জেলার, প্রায় বেশিরভাগ অংশকেই তিনি জিজ্ঞাসা করেছিলেন সবাই সঙ্গে আছেন কিনা, তারা এক বাক্যে বলেছেন সঙ্গে আছি। অর্থাৎ খয়রাসোল বলো, দুবরাজপুর বলো, সিউড়ি বলো, রামপুরহাট বলো, সাঁইথিয়া, বোলপুর, বিস্তীর্ণ অংশের সংগঠনের রাশ কিন্তু অনুব্রত মণ্ডলের হাতে। ফলে অনুব্রত মণ্ডলের অনুগামীরা তারা বলে দিয়েছিলেন যে আমরা সঙ্গে আছি। তারপরে আইনজীবীদের একটা অংশ পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু পুলিশের নোটিশ, তাই একবার হাজিরা দেওয়াটা উচিত, জামিন পেতে সুবিধা হবে, কিন্তু তিনি গড়রাজি ছিলেন। তারপর তুমি দেখো, আমি দেখাবো ভিতরে তার অফিসের
চেয়ার এখনও ফাঁকা পড়ে রয়েছে। দোতলা থেকে তিনি এখনও পর্যন্ত কিন্তু তার যে বাড়ির নিচের যে অফিস, সেই অফিসে কিন্তু এখনও পর্যন্ত তিনি নামেননি। আর আইনজীবী কি বললেন এখনই? আইনজীবী বলছেন যে একবার বলছেন এআই দিয়ে করা হয়েছে, একবার বলছেন আমরা বলে গেলাম তিনি বেড রেস্টে আছেন। গতকাল সন্ধে পর্যন্ত কিন্তু যখন তাকে পার্টি অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখলাম যথেষ্ট স্বাভাবিক মনে হয়েছে। হতেই পারে কোনো মানুষের অসুস্থতা যে কোনো সময় আসতে পারে, ফলে বেড রেস্টে যদি তিনি থাকেন সেই বার্তা যদি পৌঁছে দেন তাহলে আজকে তিনি হাজিরা দিচ্ছেন না, আবারও অসুস্থতার অজুহাত দিয়ে তিনি সেই হাজিরা এড়িয়ে গেলেন, এখনও পর্যন্ত নিচের পার্টি অফিসে নামেননি। ফলে সব মিলিয়ে বলা চলে একদিকে এআই এর বক্তব্য তুলে ধরা হচ্ছে, অন্যদিকে তিনি ভুল করেছেন, রাতের বেলা ওষুধ খেয়ে ফোন করে ফেলেছিলেন, সেই কথা বলেছিলেন, তার ফোন সিজ হয়ে গেলে কিন্তু সেই ফোন থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে সেই আশঙ্কাও রয়েছে। ফোনটি অবশ্য অনুব্রত মণ্ডলের নিজের ছিল না, এটুকু আমরা জানতে পেরেছি। ফোনটি তার কোনো সহকর্মীর বা অনুগামীর ফোন ছিল, সেখান থেকে তিনি সেই ফোন করেছিলেন। সব মিলিয়ে একটা বড় বৃত্ত বলা চলে, সেই বৃত্তের মধ্যে ঢুকে পড়লে বিপদ হতে পারে, সেটা আগাম আঁচ করে কিন্তু আজকেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন। এখন ঘড়িতে 11:22। এই কথা যেটা তোমাকে বলছিলাম একটু আগেও, যে 11:30টার সময় আমরা নির্দিষ্ট করতে পারবো যে এই বাড়ি থেকে অনুব্রত মণ্ডলের যে নিচুপট্টির বাড়ি, সেখান থেকে বেরিয়ে তিনি আদৌ এসডিপিও অফিসে যাবেন কিনা। কারণ এখনো পর্যন্ত কোনো পুলিশ পোস্টিং, তার যে সিকিউরিটি, তার যে গাড়ি, কোনো কিছু তার বাড়ির সামনে কিচ্ছু নেই, পুরোপুরি বাড়ির সামনেটা পুরো ফাঁকা রয়েছে। ফলে আজকেও হাজিরাকে এড়িয়ে যাচ্ছেন, সেই ইঙ্গিত আমরা সকালেই দিয়েছিলাম, এবং এখন আইনজীবীর চিঠি পৌঁছে যাওয়ার পর সেই ইঙ্গিতই কোথাও স্পষ্ট হচ্ছে তিনি আজকে সঙ্গে থাকো। আইনজীবী সেখানে পৌঁছলেন এসডিপি অফিসে, বোলপুরের এসডিপি অফিসে, এবং তারপর তিনি ঠিক কি বলেন শোনাই আপনাদেরকে আরো একবার। মণ্ডল অসুস্থ, অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি আসছেন না, বেড রেস্টে আছেন, আসছেন না, প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ তো ভয়ঙ্কর, মারাত্মক অভিযোগ। কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না, যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।